Bismillahirrahmanirrahim. Dear learners, Assalamu alaikum. Welcome to join my online class in COVID-19. I am MD Shahjahan Ali, Assistant Teacher at a Secondary School, Khulna, Sadar Khulna. The next 30 minutes will remain with me and I will support the next time. Today's our lessons Unit 2 Test Class 6. Dear students, open at page 26 the English Grammar and Composition book. Today's lessons tense. What is tense? Tense, there are how many kinds of tense and what's there? আমরা আজকে টেন্স নিয়ে আলোচনা করব। যেহেতু তোমরা ছোট ক্লাসের স্টুডেন্ট, টেন্স বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করতে চাই, কিন্তু আমাদের প্রথম অবস্থায় যে কথাগুলো আলোচনা করতে হবে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো টেন্স কি আগে এটা আমাদেরকে জানতে হবে। টেন্স ইজ দ্য অ্যাকশন অফ প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। টেন্স ইজ দ্য অ্যাকশন অফ প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। টেন্স হচ্ছে ক্রিয়া নিষ্পন্ন হওয়ার সময় কে কাল বা টেন্স বলে। এই টেন্সটা কিভাবে ক্রিয়াটা নিষ্পন্ন হয়, তিনটে রূপ নিয়ে, একটা বর্তমান কাল, একটা অতীতকাল এবং আরেকটা ভবিষ্যৎকাল নিয়ে। আমি নিশ্চয়ই সংজ্ঞা দিতে তোমাদেরকে আলোচনা করলাম যে টেন্স ইজ দ্য অ্যাকশন অফ প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। সো জেনারেলি হাউ মেনি কাইন্ডস অফ টেন্স? টেন্স আমরা সাধারণত তিন ভাগে ভাগ করতে পারি। দেয়ার আর 3 টাইপস অফ টেন্সেস such as আমরা লিখতে পারি প্রেজেন্ট টেন্স, present tense, past tense, past and future tense. এই যে তিন প্রকার টেন্স আমরা বোর্ডে লিখলাম এবং তাদের প্রকারভেদ আমরা জানলাম যে আমরা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। এই প্রেজেন্ট টেন্সকে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স হিসাবে বলতে পারি। প্রেজেন্ট টেন্সকে আবার আমার শ্রেণী বিভাগ করলে আমরা প্রত্যেকটা টেন্সের এক একটা অংশে আমরা দেখতে পাই। এইখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, present continuous, present perfect, present perfect tense, and present perfect continuous tense, present perfect continuous tense. এই যে চারটি টেন্স আমরা দেখতে পেলাম, প্রেজেন্ট টেন্সের প্রকারভেদের ভিতরে আমরা আবার এক একটা টেন্সকে চার ভাগে ভাগ করতে পারি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ডিয়ার লার্নার্স, ফলো টু মি। প্রেজেন্ট টেন্সের আমরা চারটি ভাগ দেখতে পেলাম। আবার পাস্ট টেন্সের ঠিক এরকম, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এন্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার টেন্সের বেলায় আমরা ঠিক এভাবে আরো চারটা ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এন্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো টেন্স আমরা বিস্তারিতভাবে জানতে গেলে আমাদের কয়েকটা ক্লাসের প্রয়োজন আছে। আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল টেন্সের উপরে। আমরা টেন্স প্রেজেন্ট টেন্সকে চার ভাগে ভাগ করেছি। এই চার ভাগের একটি মাত্র ভাগ নিয়ে আজকে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থেকে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স হিসেবে আখ্যায়িত করতে পারি। তো তোমরা ভালো করে লক্ষ্য করো, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটাকে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা এখানে কয়েকটা সেন্টেন্স আমি বোর্ডে লিখছি উদাহরণ হিসাবে। তোমরা দেখতে পাচ্ছ, হি প্লেস ক্রিকেট, he does not play cricket, does he play cricket, doesn't he play cricket। একই বাক্য বারবার আমরা পুনরাবৃত্তি করছি চারটি সেন্টেন্স দিয়ে।
প্রথম সেন্টেন্সে আমরা দেখতে পেয়েছি একটা সাবজেক্ট আছে, যেহেতু আমরা পূর্ববর্তী ক্লাসে তোমাদেরকে শিখেছি আমি যে সেন্টেন্সের প্রকারভেদ এবং সেন্টেন্সের বিস্তারিত বিবরণ। এই যে বেজ একটা ভার্ব আমরা এখানে দেখতে পাচ্ছি, মূল একটা ভার্ব আছে প্লে। এইখানে কর্তা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কি এটাকে আগে আমাদেরকে জানতে হবে। বর্তমান কালে কোনো কাজ স্বাভাবিকভাবে নিত্য নৈমিত্তিকভাবে চিরন্তন সত্য, চির অভ্যাস, এই ধরনের ঐতিহাসিক সত্য, এই ধরনের বাক্য যখন আমরা দেখতে পাবো এবং এই ধরনের কার্যক্রম যখন সংগঠিত হবে, তখন আমরা তাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হিসেবে চিনতে পারবো বা মনে রাখবো যে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যেহেতু চিরন্তন সত্য কথা আমরা বলতে গেলে সূর্য পূর্ব দিক থেকে ওঠে আর পশ্চিম দিকে অস্ত যায়, তাহলে এই একটা চিরন্তন সত্য কথা, ইতিহাস ঐতিহাসিক সত্য, চিরন্তন সত্য, নিত্য নৈমিত্তিক কাজ, সাধারণ স্বাভাবিক কোনো কাজ, চির অভ্যাস, এ ধরনের কোনো কার্যক্রম যদি আসে তাহলে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হিসেবে সেটা চিনতে পারবো। তাহলে এই সেন্টেন্সটার গঠন দেখবো আমরা। এই টেন্সের গঠনটা কি? সাবজেক্ট প্লাস V1, তো ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম V1 দেখা যাচ্ছে, আমরা সংক্ষিপ্ত পরিসরে লিখলাম, প্লাস অবজেক্ট V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম FORM। এই V1 কে আমরা সংজ্ঞায় সংক্ষেপে পরিসরে লিখব। আমরা উদাহরণ থেকে দেখতে পাচ্ছি যে এখানে যে হি প্লেস ক্রিকেট, ক্রিকেট। তাহলে আমাদের এখানে গঠন অনুযায়ী কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য ভার্বের শেষে এস যোগ করা হয়েছে। আমি তোমাদেরকে বিশেষ দ্রষ্টব্য নোট দেওয়ার ক্ষেত্রে বলতে চাচ্ছি যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বেলায় শুধুমাত্র কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হবে, অন্য ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় থাকবে ভার্বটা, কোনো এস এর প্রশ্ন আসবে না। তাহলে হি প্লেস ক্রিকেট, একে যদি আমি নেগেটিভ সেন্টেন্স তৈরি করি তাহলে হি ডাজ নট প্লে ক্রিকেট। আমরা এই ভার্বের সঙ্গে আর কোনো এস দেখতে পাচ্ছি না, ঠিক সাহায্যকারী ক্রিয়া, সাহায্যকারী ক্রিয়ার সঙ্গে ইএস যোগ হয়ে গেছে। ঠিক এই বাক্যটা আমরা নেগেটিভ করে ফেলেছি, স্বাভাবিক কথা, এই জন্য ডাজ নট প্লে ক্রিকেট, সে ক্রিকেট খেলে না। এরপর আমরা যদি বলি যে এটা প্রশ্নবোধক ইন্টোনেশন তৈরি করো, তাহলে ডাজ হি প্লে ক্রিকেট, সে কি ক্রিকেট খেলে। আমরা আবার যদি বলি নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করো ওই একই বাক্য দিয়ে, তাহলে ডাজেন্ট হি প্লে ক্রিকেট, সেক্ষেত্রেও আমাদের মূল ক্রিয়ার সাথে কোনো এস থাকবে না, ইন্টারোগেটিভের ক্ষেত্রেও থাকবে না, নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও থাকবে। ডিয়ার লার্নার্স, খুব খেয়াল করো তোমরা, যেহেতু এখানে থার্ড পারসন মূল ভার্বের সাথে আমরা এস পেয়েছিলাম, ওই চিহ্নটা দেখেই আমরা পরবর্তী যে দুটো তিনটে বাক্য তৈরি করেছি প্রত্যেকটা বাক্যের সঙ্গে আমাদের সাহায্যকারী ক্রিয়ার সঙ্গে এস বা ইএস এর প্রশ্ন চলে আসছে। দ্বিতীয় পঞ্চম বাক্যে আমরা দেখতে পাচ্ছি রহিম ইজ এ গুড বয়, এই ইজটা হচ্ছে সাহায্যকারী ক্রিয়া, এই ইজটা এখানে মূল ভার্ব হিসেবে কাজ করছে, সেন্টেন্সের মূল ভার্ব হিসেবে কাজ করছে। তাহলে ইজ ভার্বটা দিয়ে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স চিহ্নিত করতে পারি। আবার দেখো আর ইউ স্টুডেন্ট, এখানে আরটা দিয়ে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হিসেবে ওইটার হচ্ছে ভার্ব হিসেবে আমরা চিহ্নিত করলাম। তাহলে তুমি কি একজন ছাত্র, তোমরা কি একজন, তুমি কি একজন ছাত্র, আর ইউ এ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র। আমরা এখানে আরটাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাহায্যকারী ক্রিয়া হিসেবে ব্যবহার করেছি। সপ্তম বাক্যে আমরা দেখতে পাচ্ছি আই হ্যাভ এ পেট ক্যাট, আমার একটা পোষা বিড়াল আছে। এই যে পোষা বিড়াল, এইখানে হ্যাভ ভার্বটাকে আমরা সাহায্যকারী হিসেবে, সাহায্যকারী ভার্বটাকে আমরা মূল ভার্ব হিসেবে ব্যবহার করেছি। হোয়ার আর ইউ গো, তুমি কোথায় যাও, তুমি কোথায় যাও। এখানে আমরা ডাব্লিউএস কোশ্চেন দিয়ে একটা প্রশ্ন করে ফেলেছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, তাহলে হোয়ার দিয়ে প্রশ্ন করে আমরা এখানে মূল ভার্ব হিসেবে আর কে ব্যবহার করেছি। তাহলে আমরা জানি স্বাভাবিকভাবে অ্যাম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড এটা সাহায্যকারী ক্রিয়া হিসাবে আমরা অক্সিলারি হিসাবে ব্যবহার করে থাকি। সেই বাক্য, সেই ভার্বগুলোকে যখন আমি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে প্রয়োগ করব তখন আমরা ঠিক এভাবে এই বাক্যের সাথে সাহায্যকারী ক্রিয়াটাকে মূল ক্রিয়ায় চিহ্নিত করে আমরা আবারও বাক্য তৈরি করতে পারবো। ডিয়ার লার্নার্স, নিশ্চয়ই তোমরা এই উদাহরণগুলো দেখে বুঝতে পেরেছো যে এই উদাহরণগুলো কেন আমি তোমাদের জন্য সেট করেছি। আমরা পরবর্তী ক্লাসে আবার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বিস্তারিত রূপ নিয়ে আমরা মূল ক্রিয়া, সাহায্যকারী ক্রিয়া, অক্সিলারি
ভার্ব প্লাস মোডাল গ্রুপ দিয়ে মোডাল ভার্ব দিয়েও আমরা যদি তৈরি করতে চাই তাহলে সেখানে আমরা এই ধরনের বাক্য তৈরি করতে পারবো। তো আজকেই তোমাদের এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের উপর আমরা আলোচনা করলাম এবং বিস্তারিত আলোচনা পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবারও করা হবে। তো পর্যায়ক্রমে আমরা পাস্ট টেন্স, ফিউচার টেন্স এভাবে আরো টেন্সের যে 12টা টেন্সের আমরা প্রকারভেদ পেলাম। এক একটা টেন্সের 4টি করে 3 4 12টি, এই 12টি স্ট্রাকচার দিয়ে আমরা এভাবে কি করে টেন্সটাকে সম্পূর্ণ করতে পারি এই বিষয়টি আমি পরবর্তী ক্লাসগুলোতে ধারাবাহিকভাবে তোমাদের সঙ্গে অংশগ্রহণ করব। থ্যাংক ইউ ভেরি মাচ। টুডে ইজ নট মোর।